আমার বাসা হচ্ছে ধনবাড়িতে। ধনবাড়ি? ধনবাড়ি, টাঙ্গাইল ধনবাড়ি। আমি একজন মাদকাসক্ত ছিলাম এবং সুস্থভাবে মাদকাসক্ত। আমার শিক্ষা জীবন শুরু হয় স্কুল লাইফ ধনবাড়িতে, প্রাইমারি লাইফ। তারপর এসএসসি, এইচএসসি কুমিল্লা ক্যাডেট থেকে। কুমিল্লা ক্যাডেট? ক্যাডেট স্টুডেন্ট ছিলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করি। মাদকাসক্ত ছিলাম। মাদকাসক্ত থাকার কারণে এই জায়গায় ইমরুল কবির স্যার তার লেখা বা গবেষণা পড়লাম আমি, ভালো লাগছে, সেটা গবেষণা করছি। কিন্তু আমি একজন মাদকাসক্ত হিসাবে আমার লাইফে যা যা ঘটে গেছে আমি সংক্ষিপ্তভাবে শেয়ার করি। তো আমি নিম্ন মধ্যবিত্ত করে একটা সন্তান। আমার বাবা মা কখনো মানে স্বপ্ন চিন্তা করে না আমার সন্তান মাদকাসক্ত হবে। আমি চিন্তা করিনি আমি মাদকাসক্ত হব। আমার এই জায়গায় ভিডিওগুলো দেখলাম, কেউ খেলোয়াড় হইতে চাইছে, কেউ গায়ক হইতে চাইছে, স্বপ্নগুলো বাস্তবায়ন হয়নি। তো আমার স্বপ্ন ছিল, আমি ক্যারিয়ারে করছিলাম যে জন্যে যে আমি সেনাবাহিনীতে প্রবেশ করবো, কমিশনে র্যাঙ্কে যাবো ও সেনা অফিসার করবো। সেটা হয়ে ওঠেনি। আমার বয়স 40+ বর্তমানে। এই সময়টাতে এসে এর আগে আমি চিকিৎসা নিচ্ছি, অনেক চিকিৎসা নিচ্ছি। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মধ্যে যতগুলা ব্যবস্থা আছে সবগুলো ব্যবস্থাতে গেছি। আমি দাঁড়াইতে পারিনি, উঠে দাঁড়াইতে পারিনি। বাংলাদেশের প্রথম সারির মাদক নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসা নিচ্ছি, উঠে দাঁড়াইতে পারিনি। উঠে না দাঁড়াইতে পারার কারণ হচ্ছে একটা মাদক নিরাময় কেন্দ্র আমার কাছে মনে হচ্ছে যে একটা মাদক নিরাময় কেন্দ্রে যারা পরিচালনা করতেছে বা যারা ভলান্টিয়ার সার্ভিস দিতেছে, তারা একটা ছেলে বা একটা মেয়ের বা যে রোগীটা আছে তার চিকিৎসার জন্য নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দায়িত্ব নিতেছে। পরবর্তী দায়িত্বটা বা আপনাকে একটা কিন্তু তার পরিবার বা তার সমাজ থেকে করতে হবে। যেটা সমাজ থেকে ম্যাডাম বলে গেছে যে একটা ছেলে কিন্তু চাকরি হবে না, সহজে চাকরি দিবে না, ব্যবসা করতে হবে বা একটা কর্মপদ্ধতির মধ্যে যেতে হবে। তো সমাজ বা পরিবার ওইরকম করে সাপোর্ট করে নাই। তো পরবর্তীতে আমি ইচ্ছা মাদকাসক্তি চিকিৎসা পরামর্শ কেন্দ্র, ওটার পরিচালক চেয়ারম্যান মহোদয় সৈয়দ সাহেব ভাই, ওনার মাধ্যমে আমি তার প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়ার পর দেখা গেছে যে আপনি একটু ইন্টারাপ্ট করি, আপনার শুরুটা একটু বলেন যে কেন এটা। আমার শুরুটা ছিল এরকম যে কৌতূহল থেকে নিয়েছিলাম, শুধুমাত্র কৌতূহল থেকে শুরু করি। তারপরে ভালো লাগা, যে সাময়িক ভালো লাগা, দীর্ঘস্থায়ী ভালো লাগা, শুরুটা এরকম ছিল। কিন্তু এইরকম হবে মাদকাসক্তির কারণে বা মাদক নির্ভরশীলতার কারণে আমার ছিনতাই করতে হবে। আমি কিন্তু একদম খোলামেলা বলতেছি, আমি ছিনতাই করছি। ছিনতাই করতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে পলাশী মোড়ে আমি গণপিটুনি গেছি, সেকেন্ড ইয়ার রেস্টুরেন্ট। আমি তখন আপনাদের মতোই এরকম আমি এই জায়গায় দেখতেছিলাম যে স্যার যখন বলতেছিল, আমার স্যার যখন বলতেছিল যে অমুক বিশ্ববিদ্যালয় থেকে 30 জন আসবে, 30 জন কিন্তু আসে নাই, 10 জন আসবে, 10 জন আসে নাই, সবাই কিন্তু উৎসাহী না, আসে নাই। মনে হচ্ছে এই প্রবলেমটা আমার হবে না, আমার ওইরকম মনে হয়েছে। আমি তো আমার খুব আদর সন্তান ছিলাম। তো ওই যে ম্যাডাম বলছে, স্যার বলছে যে ঘরে বাবা মা ব্যাগ থেকে টাকা চুরি প্রথম শুরুটা ছিল যখন। তারপর ঘরের পর যখন মনে হচ্ছে, তারপর কিন্তু আমি রাস্তায় নামছি। অনেকের কাছে এরকম মনে হতে পারে আমার তো হবে না, এরকম আমার না হওয়ার মতো কিছু নেই। তো আমি আমার পরিবার, আমার প্রত্যেকটা চাহিদা আমি পেয়েছি। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার এইটা বুঝি না, যে গ্রেড পদ্ধতি বুঝি না। আমি মেট্রিক ইন্টারমিডিয়েট দুটা স্ট্যান্ড করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে বেরিয়ে আসছি, রাজনীতি করছি, সমাজের যে জায়গাগুলোতে দাঁড়ানো যায় দাঁড়াইতে পারছি। কিন্তু আজকের দিনে ওইরকম অবস্থা নাই। আমার বাবা মার কাছে আমি যা চাহিদা করছি তারা আমার দিতে পারছে। কিন্তু মাদকাসক্তির কারণে, শুধুমাত্র মাদকের কারণে আমার জীবন থেকে আমি এতটাই পিছিয়ে গেছি। আমার 6 বছর একটা মেয়ে আছে, ওরে আমি একটা চিপস কিনে দিতে পারি, ও চাইলে সেটা আমার বাবার কাছে আমার চাইতে না। এই অবস্থাটা ছিল না, আপনাদের মতো অবস্থা ছিল না। আপনাদের মতো ইয়ং ছিলাম, আপনাদের মতো স্বপ্ন দেখতাম, আপনাদের মতোই জীবনযাপন করতাম।
আফসোস হয় এখন। আমি সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় এমন কোনো হেন অপরাধ নাই যেটা আমি করি নাই। সেটা কিন্তু আমার গার্লফ্রেন্ডের একটা ভালো গিফট কিনে দেওয়ার জন্য না, আমার মার একটা ভালো শাড়ি কিনে দেওয়ার জন্য না, নিজে ভালো একটা পোশাক সেটার জন্য না, অন্য কোনো কিছুর জন্য না, শুধুমাত্র মাদকের চাহিদা পূরণ করার জন্য আমি এই কাজগুলো করছি, করতে হয়েছি। লজ্জাবোধ কাজ করা নাই, অপমানিত হই নাই। মানুষ ওই যে ম্যাডাম বা স্যার দুজনে বলছে তার এই ব্যাপারে সে লিখছে যে আত্মহত্যার প্রবণতা বাড়ে। মানুষের যখন আত্মসম্মান বোধ করে দেয়, হ্যাঁ, আমাদের অনেকের মনে থাকার কথা, ঐশী নামে একটা মেয়ে তার বাবা মারে মেরে ফেলছিল, ও একটা সুইসাইড নোট লিখছিল। তো ওই সুইসাইড নোটটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো সুইসাইড নোটের পরবর্তীতে মানে বিপক্ষে ডক্টর মোহিত কামাল সাহেব, বাংলাদেশের একজন নামকরা মনোবিজ্ঞানী, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট, উনি বলছিল যে যখন একজন মানুষের আত্মসম্মান বোধ, নিজের প্রতি নিজের সম্মান বোধ, ভালোবাসা বোধ নষ্ট হয়ে যায়, তখন মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। তো আপনারা অন্যভাবে কেউ দেখেন না, হ্যাঁ, এরকম সভা হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। তো আপনারা যদি জামালপুরের প্রেক্ষাপটটা চিন্তা করেন, জামালপুরে বেশ কয়েকটা মাদক নিরাময় কেন্দ্র আছে। বাংলাদেশে মাদক নিরাময়, সরকারি মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা 2টা। একটা হচ্ছে তেজগাঁতে, আর হচ্ছে পাবনাতে। পাবনাতে যেটা, সেটা হচ্ছে জেলে যারা যেসব আসামি কয়েদিরা থাকে তাদের মধ্যে যারা মাদকাসক্ত তারা ওই জায়গায় ট্রিটমেন্টের সুযোগ পাবে। আর তেজগাঁতে যেটা রওশন নামে পরিচিত, রওশনের সাথে সময় বা এর সাথে আমাকে দিয়েছিল, হ্যাঁ, রওশন নামে পরিচিত। তো এটা একটা, তাছাড়া কিন্তু নাই। আর সবগুলো হচ্ছে ব্যক্তি মালিকানাধীন বা ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে। তো সেটা আমরা সারা বাংলাদেশের কথা না বলি, জামালপুরের কথা বলি। জামালপুরে যে কয়েকটা মাদক নিরাময় কেন্দ্র আছে, সিভিল সার্জন মহোদয়ের অফিস থেকে ম্যাডাম আসছে, আরো যারা আপনারা আছেন, যারা এটা নিয়ে গবেষণা করছেন, কাজ করছেন, দেখবেন যে কোনো টিচার, কোনো ডাক্তার, কোনো উকিল, সমাজের এল শ্রেণীর কোনো লোক কেউ কিন্তু এই মাদক নিরাময় কেন্দ্রে বা মাদকাসক্তদের চিকিৎসার জন্য সহযোগিতা করে নাই। সভা করতেছে, সিম্পোজিয়াম করতেছে, হ্যাঁ, এই জায়গায় আমরা যারা উপস্থিত আছি এতক্ষণ যে আলোচনা করবো, সবাই কিন্তু আমরা মনোযোগীও ছিলাম না। সবাই যে সব কথা খুব মনোযোগ দিয়ে শুনছে এরকম কিন্তু না বিষয়গুলো, হ্যাঁ, কেউ হয়তো মোবাইলে ব্যস্ত ছিলাম, কেউ অন্যদিকে ব্যস্ত ছিলাম। তো মাদক আমার কাছে মনে হয়েছে আমি দীর্ঘ 27 বছর আমি ট্রিটমেন্টের আওতায় আছি। আমার বাবা মার একমাত্র ছেলে, আমার বাবা মা নিয়ে ঘুরতেছি আজকের দিন, তারা বর্তমানে স্বস্তিতে আছে, শান্তিতে আছে। আমি একটা ভালো লাইফ লিড করতেছি, হ্যাঁ, আমার স্ত্রী সন্তান খুশি, আমার বাবা মা খুশি। এইটুকু সম্ভব হয়েছে আমাদের কোনো এলাকার চেয়ারম্যান, কোনো কমিশনার, যে উপদেষ্টা পরিষদের যারা এখন উপদেষ্টা আছে তারা কেউ করে নাই। এই স্বস্তি বা এই আস্থার জায়গাটুকু তারা তৈরি করে দিয়েছে কি উনি আমার সামনে আছে দেখা করে দিচ্ছে এরকম না, উনি মহামানব টাইপের মানুষ, এরকম টাইপের না, সাধারণ মানুষ। কিন্তু সাধারণ হইলেও তার মধ্যে কিছু অসাধারণ বিষয় আছে। করছে কেউ যে উনি ভিডিও করতেছে, উনি করছে, ওই যে পাশে আরেকজন বসে আছে ভাই, উনি করছে, হ্যাঁ। এরা একটা সময় পূর্বে মাদকাসক্ত ছিল, সাবেক মাদকাসক্ত ছিল, এখন রিকভার করছে। রিকভার করে আমার মতো আরেকজন অসহায় মাদকাসক্ত, মানে আমরা যারা সমাজের কি বলতেছি, হ্যাঁ, আজকের দিনে যে পোশাক আশাক চুল ছাড়ছি, হ্যাঁ, আমার একটু চকচকা দেখা যাইতেছে, আপনাদের মতো বিশিষ্ট মানুষদের সাথে আসার সুযোগ পাইছি। আমার পূর্বের অবস্থা থাকতে পারে আমার এখানে ঢুকতে দিতেন না, আর প্রশ্নই উঠতো না, হ্যাঁ। কিন্তু আমার পাশে এসে দাঁড়াইছে, আমার বমি পরিষ্কার করছে, আমি উইটার পিরিয়ডের সময় আমি বমি করছি, আমার শরীর কাঁপছে, হ্যাঁ, আমি ট্রিটমেন্ট নেওয়ার সময় আমি স্ট্রোক করছি, হ্যাঁ, আমার খারাপ অবস্থা গেছে, সেগুলো পরিষ্কার করছে কি ওনাদের মতো মাদকাসক্ত করে আমার পাশে দাঁড়াইছে, আমার মাথায় হাত দিছে। আমার বাবা মা দেয় নাই, কিন্তু আমার দুঃসময়ে আমি হাসপাতাল ছিলাম, জামালপুর সদর হাসপাতালে ছিলাম, আমার বাবা আসতে এসে চলে গেছে, আমার ওয়াইফ আসে নাই, আমার সন্তান আসে নাই, আমার মা আসে নাই। অপরিচিত রক্তের সম্পর্কে না তারা, কিন্তু আত্মার সম্পর্কে অনেক। আমি তাদের কাছে কৃতজ্ঞতা আসলে শেষ করতে পারবো না। তো এরকম আপনারা যদি মানে মাদক নিরাময় কেন্দ্রগুলোতে, হ্যাঁ, এই করা উচিত, ওই করা উচিত, বেদবি নেবেন না। বা আমি দীর্ঘ সময় আসলে পড়াশোনা করলে পরে দীর্ঘ সময় আসলে মাদকাসক্ত ছিলাম, তো এই কারণে আসলে কোনো কেউ গুছায় কথা বলতে পারি না, বা যেভাবে যে বলা উচিত ওইভাবে হয়তো বলতে পারতেছি না, পরিবেশগত কিছু কারণ আছে।
আনইজিনেস আছে। তো এটা করা উচিত, ওইটা করা উচিত, এই করব সেই করব, এরকম না করে যারা প্রকৃত অর্থে মাদকাসক্ত বা মাদক নেওয়া কেন্দ্রগুলোতে আপনারা যান, আমার স্যার যাক, ওনার মতো বিশিষ্ট লোক যাক, সিভিল সার্জন যাক, প্রতিনিয়ত যাক, যে আসলে প্রবলেমগুলো কি তাদেরকে সহযোগিতা, ওনারা তো অনুদান চায় নাই। আমাদের সরকারের কাছে অনুদানের একটা বিষয় আছে, কিন্তু ওনারা চায় নাই, নেয় নাই। ওনার স্বল্প পরিসর থেকে যতটুকু কর্মসংস্থানের, একজন মাদকাসক্তের যতটুকু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় উনি করতেছে। বিশাল পরিসরে করার ইচ্ছা থাকলেও করতে পারতেছে না, কিছু সীমাবদ্ধতা আছে। তো আমি কি বললাম যে এমন কোন অপকর্ম নাই যেটা আমি করিনি। লাস্ট বলি, আমি আমার শাড়ি বিক্রি করছি, আমি আমার ওয়াইফের বোরকা বিক্রি করছি, আমার মেয়ের জন্য কিছু অর্নামেন্টস দিয়ে গেছে, কানের তুলনা আমার কান পুরানোই হয় নাই। হ্যাঁ, ছোট্ট একটা মশারির মধ্যে আমার মেয়ে শুয়ে আছে, ওর গলায় একটা ছোট্ট তাবিজ, কান্না করে দেখে গ্রামের মানুষ তাবিজ করে দেয় না, একটা তাবিজ হয়তো এক আনা বা দুই আনা স্বর্ণের একটা তাবিজ আমি সুতার টাকা থেকে তার মধ্যে ছিঁড়ে নিয়ে বিক্রি করছি। আমার কাছে খারাপ লাগে না, পরবর্তীতে খারাপ লাগছে। এই যে বিষয়গুলো ঘটছে আজকের দিনে, যে সেগুলো নিয়ে অপরাধ বোধ বা অনুশোচনা বোধ নাই এরকম কিন্তু না। অনেকের কাছে বিষয়গুলো হাস্যকর মনে হতে পারে, অনেকের কাছে বিষয়গুলো সিসি মনে হতে পারে। আমি একটা বার্গার খাওয়ার জন্য করিনি, আমি খুব চকলেট পছন্দ করি, আমি একটা চকলেট খাওয়ার জন্য করিনি। আমি আইসক্রিম পছন্দ করি, আমি একটা আইসক্রিম খাওয়ার জন্য করিনি। আচ্ছা, আপনি কি কি মাদক গ্রহণ করতেন? আমি সব মাদকই গ্রহণ করছি। আমার শুরু ছিল সিগারেট, সিগারেটে বলা হয় মাদকের সদর দরকার। মানে আপনার সেই স্ট্রেসটা, মানে হ্যাঁ, কিভাবে কোন স্টেপ আমি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, একটু হ্যাঁ, যদি আমাদের জানা যায় সিগারেটের পরে কোন কেউ উপকৃত হইতে পারেন, কেউ বিরক্ত হইতে পারেন। এইগুলা কিন্তু আমি বই থেকে করি না, কোনো গবেষণা করছো না। স্টার্টিংটা কি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে না ঢাকা? না না না, কুমিল্লা ক্যাডেট না। ক্যাডেট থেকে যখন আমি ছুটি পাইতাম, তখন গ্রীষ্মের ছুটি পাইতাম, শীতকালীন ছুটি পাইতাম, লম্বা ছুটি পাইতাম, তখন এলাকায় আসতাম। তখন কৌতূহলবশত আমি ফেন্সিল খেয়েছিলাম। প্রথম ফেন্সিল? প্রথম ফেন্সিল খেয়েছিলাম, মানে সিগারেটের বাইরে প্রথম ফেন্সিল খেয়েছিলাম। দাম কম ছিল, ওই শুরু ভালো লাগছিল। তারপর সিগারেট খেতে ভালো লাগতো, চকলেট খেতে ভালো লাগতো, চা খেতে ভালো লাগতো, খেতে ভালো লাগতো। এই যে ভালো লাগা বলতে শুরুতে আমি এরা খাইলে যে মাদকাসক্ত হয়ে যাবো, এটার জন্য আমার মার শাড়ি একটা সময় বিক্রি করতে হবো, মেয়ের তাবিজ বিক্রি করতে হবো, হ্যাঁ, নিজের পায়ের কেস বিক্রি করতে হবো। হ্যাঁ, বুঝি নেই। যদি বুঝতাম তাহলে তার এরকম হতো না। তারপরে এটা শুরু, তারপরে একটা সময় ফেন্সিলের মান নষ্ট হয়ে যায়, গুণগত মান নষ্ট হয়, তারপর দাম বেড়ে যায়। এরপর একটা সিনিয়র ভাইয়ের মাধ্যমে আমি হিরোইন খাই। হেরোইনটা খেয়েছিলাম আমি 6 মাস পর্যন্ত হেরোইন খেয়েছি। আমি হেরোইন যাই না, টিভিতে দেখছি হেরোইন সাদা, খুব দামি জিনিস। আমি ঢাকায় একটা বস্তি ছিল, বিএনপি বস্তি, বিএনপি বস্তি থেকে 25 টাকা দিয়ে এক পাতা এক পুরিয়া হেরোইন কিনেছিলাম। এক বড় ভাই বলছিল এটা হচ্ছে মানে ফেন্সিলের যে খাইতি, ফেন্সিলের যে জিনিসটা নেশা তৈরি করতো কোডিং, এটা কোডিং ফসফেট, ব্রাউন কালার। আমি কোডিং ফসফেট কি করে, ওষুধের তো বিভিন্ন সাসপেন্স আছে, এটা একটা সাসপেন্স। তা আমি এটা খাওয়া শুরু করছি। একটা সময় হেরোইনের দাম বাড়ছে, উল্টো। সেই বড় ভাই কি আপনাকে ওটা ফ্রিতে দিল? মানে খাওয়াইছে, ফ্রিতে না, খাওয়াইছে। এবং তার সাথে আপনি আগে থেকে আমি ফেন্সিল খাইতাম, সে রাজনীতি করতো। সে একটা সময় ছেড়ে দিছে, সে মাঝে মাঝে খাইতো। সে একটা সময় রাজনীতি খুব উচ্চ পর্যায়ে গেছে, আমার হয় নাই। হ্যাঁ, এই যে জীবন থেকে ড্রাগস কি করে যায় না, ড্রাগস যে জিনিসটা তো সেটা জীবন থেকে জীবন কেড়ে নেয়। ড্রাগস জীবন থেকে জীবন কেড়ে নেয়, নিজের খুব পিছিয়ে যায়। হ্যাঁ, তো আমার আপনাদের কাছে যে অনুরোধটা থাকে সেটা আপনারা আমাদের, আমি একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি জি, যে বিড়ি সিগারেট যেভাবে अवेलेबल ওই ড্রাগগুলো তো अवेलेबल না, আপনি ওই জায়গাটা কিভাবে খুঁজে পাইছেন? বিড়ি সিগারেট এই জায়গায় আমার একটু কথা আছে। হ্যাঁ, সেটা হচ্ছে বিড়ি সিগারেট তামাক গুল, এগুলা যে সারা আগে বলে গেছে আমাকে একটা না দাও, বৈধভাবে বিক্রি করতেছে, আমরা রাস্তাঘাটে খাইতে পারতেছি। হ্যাঁ, তো যেমন চা খেতেছে, চার মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন আছে, কফি খেতেছে, কফির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন আছে। এগুলো কিন্তু আসক্তির একটা বিষয়, আসক্তির একটা বিষয় না। তো এটা জনসম্মুখে খেতে পারতেছি, সমাজ শিক্ষিত আছে, একটা সমাজের একটা প্রশ্রয় আছে। চা খাওয়ার জন্য বা সিগারেট খাওয়ার জন্য চুরি করতে হইতেছে না, মাছ শাড়ি বিক্রি করতে হইতেছে না। হ্যাঁ, তো হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, ব্যাথেড্রিন এগুলোর জন্য এগুলা করতে হয়। তো
তো এই কারণে ওই মাদক দ্রব্যগুলো প্রথম মানে আপনার কাছে পৌঁছালো কিভাবে? আপনি প্রথমে কিভাবে পাইলেন? ওই প্রশ্নটা এইভাবে করেছেন। যারা বিক্রি করে সমাজে তারা অ্যাভেলেবল, যখন আমি আসলে সেটা আপনার খাইছি, প্রথম লিংকটা হইলো কি? ওই যে কৌতূহলবশত খাইছিলাম, এক বড় ভাই খাইছিল, ও আমার দিছিল, ওর কাছ থেকে আমি জানছি যে এটা কোথায় পাওয়া যায়। আপনার কি আগে ওই যারা মাদক সেবী ছিল তাদের সাথে আপনি মিশতেন? না আমি তো জানতাম না, এটা পিকনিকে খাইছিলাম। ও যে খায় সেটা দেয়, ও খাইতেছে কি খাও যে খা, এটা কাশের একটা সিরাপ, ফেন্সিডিল বাংলাদেশে একটা সময় বৈধ ছিল, কাশের সিরাপ। স্যারের এই পেপারে লেখা আছে ডেক্সটোরেন, ডেক্সটোরেন অবৈধ কোনো বিষয় না, ফার্মেসিতে পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যাইতেছে কাশের সিরাপ, ডেক্সটোরেন খাইতেছে। এখন হকি আছে না, আমরা হকি খেলি না, একটা সময় আমাদের সময় একটা ছেলের কাছে একটা হকি স্টিক থাকা মানে বিশাল দায়িত্ব কিছু। আমার কাছে হকি স্টিক আছে, হ্যাঁ আমি এটা 90 দশকের কথা বলছি, 90 দশকের। আবার আমি আমার এসএসসি হচ্ছে 95, এসএসসি 97। হ্যাঁ, তো হকি তো আসলে মানুষের বাড়ি দেওয়ার জন্য বানায় নাই, মারামারি করার জন্য বানায় নাই, হকি স্টিক তাই কি বানাইছে, এটা খেলার জন্য বানাইছে, অপব্যবহার করছি। মাদকের 3 রকমের ব্যবহার হয়, ইউজ, অ্যাবিউজ, মিসইউজ। ব্যবহার, অপব্যবহার, ভুল ব্যবহার, সেটা ভাই বলবেন, ম্যাম বলবেন। হ্যাঁ, আমি যে জিনিসটা জানি যে আমার লাইফ থেকে অনেক কিছু হারিয়ে গেছে মাদকের জন্য, আপনাদের কেউ কারণ না হারাক। হ্যাঁ, সমাজে আমি মাদকাসক্ত না, হয়তো আপনি মাদকাসক্ত না, মানে শুনতেছি আপনি মাদকাসক্ত না, কিন্তু আপনার পাশের জন অনেকেই মাদকাসক্ত। যে পরিসংখ্যানটা দেখাইছে অনেক পরিবারই আছে, তাদের তো সহযোগিতা করেন, ঘৃণা না করে। একটা কথা আছে, আপনার কে কিভাবে জানি না, এই মাদক নিরাময় কেন্দ্রগুলোতে যারা মাদক পুনর্বাসন কেন্দ্রের জন্য যে ব্যক্তিরা খুব কাজ করে গেছে, সে হচ্ছে আপন মাদকাসক্তি চিকিৎসা পরামর্শ কেন্দ্রের পরিচালক ছিল দাদা রুমাল রামদার। হ্যাঁ, আমি মারা গেছি, আল্লাহ তার ব্যস্ত আসি খ্রিস্টান একজন কানাডিয়ান বক্তব্য। সে সেন্ট জোসেফের স্টুডেন্ট টিচার ছিল, সে মাদকাসক্তির দায়িত্ব নিয়ে প্রথম বাংলাদেশে একটা মাদক নিরাময় কেন্দ্র করে। তো ওনার একটা কথা ছিল এরকম একটা সেমিনারে শুনছিলাম যে একজন মাদকাসক্তর চিকিৎসার জন্য কোনো সাইকিয়াট্রিস্ট, কোনো সাইকোলজিস্ট, কোনো ডাক্তার, কোনো কবিরাজ তারা কাজ করতে পারে না। মেডিসিন দেওয়ার ড্রাগস বন্ধ করা যায় না, মেডিসিন দেওয়ার কোনো কারণেই ড্রাগস বন্ধ করা যায়। মেডিসিন দিয়ে ড্রাগস বন্ধ করা যায় তাহলে আমারটা বলতো আর আগে অনেক আগে। হ্যাঁ, ড্রাগস বন্ধ করার জন্য কিছু সিস্টেম আছে, সেগুলা আচরণিক সমস্যাগুলো দূর করতে পারে, মানতেও কারো না কারো মানতেও। তো আপনারা সহযোগিতা করেন, ঘৃণা করেন না। যে একটা কথা আছে এরকম যে অ্যানেডিক নট ব্যাড নট ম্যাড বাট হি ইজ এ সিক। একজন মাদকাসক্ত ব্যক্তি খারাপ না, পাগল না, সে অসুস্থ, 8-10টা রোগের মতো একটা রোগ বহন করতেছে, হয়তো একটু ঘৃণা করতেছি। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি একটু পাল্টাইয়া মাদকাসক্তদের, মানে আমি এটা আমার জায়গা থেকে বললাম, আমার মতো মাদকাসক্ত কিন্তু খুব অসহায় টাইপের হয়, তাদের কোনো জায়গা থাকে না। হ্যাঁ, তাদের পরিবারের মানুষ আরো অসহায় হয়। তাদের দিকে একটু সহানুভূতি, ভালোবাসার দৃষ্টিকোণ থেকে একটু হাত বাড়াইলে পরে মনে হয় যে সম্ভব। আর মাদক নিরাময় কেন্দ্রগুলোতে আপনারা একটু যান, গিয়ে দেখেন কি হয়। আপনাদের কাছে এই আশা করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদকাসক্তদের নিয়ে কাজ করতে পারি।